জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রসিকিউশনের হাতে প্রতিবেদন, ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রশ্ন ফাঁস নিয়ে আশঙ্কা থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন শিক্ষা উপদেষ্টা। কিন্ডারগার্টেনের স্কুলে ছেয়ে গেছে ঢাকার অলিগলি। মান যাচাই ছাড়া চটকদার বিজ্ঞাপনের ফাঁদে অভিভাবক, নীতিমালা তৈরির তাগিদ। এবং দুর্নীতি সহ নতুন কর নীতির প্রতিবাদে উত্তাল কেনিয়া। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৬, ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনের মৃত্যু। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আলোচিত এই হত্যা মামলার তদন্তে ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে। এর আগে গেল ১৯ জানুয়ারি এই মামলার শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করে এই মামলার অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ আবু সাইদের স্বজনরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। আজ তো আবু সাইদ মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের বিষয়ে যে অগ্রগতি, তা কি আপনার কাছে সার্বিক কি তথ্য আছে জানাবেন? প্রথম শহীদ কিন্তু ছিলেন এই আবু সাইদ, এবং এই আবু সাইদের হত্যার মামলাটা দিয়ে অনেকে ভেবেছিলেন যে আসলে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শুরু হবে, কিন্তু না, সেটা পিছাতে অনেকটা পিছিয়ে আজকে ৩ নাম্বার, অর্থাৎ ৩ নাম্বার তদন্ত প্রতিবেদন হিসেবে আদালতে দাখিল হতে পারে। এখনও কিন্তু দাখিল করা হয়নি। আমরা যতটুকু জানি আজকে ট্রাইব্যুনাল ২-এ এই তদন্ত প্রতিবেদনটি দাখিল হওয়ার কথা রয়েছে, এবং এইটা দিয়েই কিন্তু ট্রাইব্যুনাল ২-এর বিচার কার্যক্রমের যাত্রা শুরু হবে। তো সেই ক্ষেত্রে এখনও দাখিল করা নিয়ে আমরা দেখেছি প্রসিকিউশন টিম ঢুকেছে, ট্রাইব্যুনাল ২-এর যারা বিচারপতি রয়েছেন তারা ঢুকেছেন, তারা একটা মিটিংও করেছেন, কিন্তু বের হওয়ার আগে প্রসিকিউশন টিম থেকে শুরু করে সবাই কিন্তু বলেছিলেন যে এই মুহূর্তে কাউকে তারা চাচ্ছেন না যে এই মুহূর্তে অভিযোগ দাখিল করতে। আমরা মনে হচ্ছে যে পুরো বিষয়টা নিয়ে এখন কিছুক্ষণ ভিতরে অথবা প্রসিকিউশন টিম ব্রিফ করবেন। এবং পাশাপাশি আপনাকে একটু বলে রাখি যে ৩০ জন যে আসামি করেছে তার ভিতরে ৪ জন অ্যারেস্ট করেছেন, বাকি ২৬ জন পলাতক করেছেন। এই পলাতক আসামিদেরকে হয়তো বা আজকে যদি দাখিল হয় তাহলে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হবে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আদালতে তোলা হবে আজ। ইতোমধ্যেই তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়দের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আওয়ালকে আটক করা হয়। গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আওয়ালকে আটক করতে বেগ পেতে হয় বলে জানায় ডিবি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রবাহিত করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় গত রবিবার বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ১২,৫১,১১১ জন। সকালে মিরপুরের বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভালোভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, প্রশ্ন ফাঁস নিয়ে আশঙ্কা থাকলেও এসএসসির মতোই সমস্যা হবে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট, জানাচ্ছেন উষা ফেরদৌস। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি, 3 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এবার আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন অভিভাবকরা। যে প্রিপারেশন দেখছি আমরা খুব ভালো দেখছি। দেবীর স্কুল অন্যান্য বছর যেরকম দেখেছি এবছর তার চেয়ে খারাপ, ভালো লাগছে। পরীক্ষার পরিবেশ
ওখানের পরিবেশ পরিস্থিতি ভালো আছে। পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার যে এখানকার সেন্টারে যে পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন তিনি। আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের জানা মতে আমাদের তেমন আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয়, এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবো। প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপরতার কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তৎপরতা সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামনেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো, এবং যতটুকু করণীয় অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হচ্ছে। দেশব্যাপী 2797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মাস্ক পরিধান সহ 60টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এইচএসসি পরীক্ষার বিষয়ে আরো জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, আজ তো এইচএসসির প্রথম দিনের পরীক্ষা শেষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া কি দেখছেন আপনি জানাবেন। এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের সামনে রয়েছে। তো আমরা সকাল থেকেই যেটা দেখেছি, যারা পরীক্ষার্থী রয়েছে আসলে তারা সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে আসছেন, অর্থাৎ কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। যারা অভিভাবক রয়েছে তারাও বলতে আসলে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে। এখন দুপুর 1টায় পরীক্ষা শেষে কিন্তু বের হচ্ছেন। আমরা যারা বের হয়েছেন ইতিমধ্যে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে যে প্রশ্ন কেমন হয়েছে, তারা বলছেন খুব ভালো হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে তারা পরীক্ষা দিয়েছেন। আর যদি আমি বলে রাখি আপনাকে, চট্টগ্রামে 307টি কলেজ থেকে মোট এইবার 1,02,869 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তো গত বছর কিন্তু এই 1,06,084 জন পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ গত বছরের চেয়ে এবছর কিছুটা পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। অর্থাৎ যারা শিক্ষা বোর্ড রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, আসলে তারাও স্বীকার করেছেন যে গত বছরের চেয়ে এই শিক্ষার্থী কিছুটা কমেছে। তবে এবার 115টি কেন্দ্রে, চট্টগ্রামের 15টি কেন্দ্রে 115টি কেন্দ্রে তারা পরীক্ষা দিয়েছেন এবং খুব শান্তিপূর্ণভাবে সুন্দর করে তারা পরীক্ষা দিয়েছেন। যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা বের হচ্ছেন। যদি আপনাদেরকে একটু দেখাই, আমি মহসিন কলেজ থেকে যারা শিক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন এবং তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে। তারা বলছেন আসলে তারা পরীক্ষার প্রশ্ন খুব সহজ হয়েছে, সে কারণে তারা ভালো করে পরীক্ষা দিয়েছেন। এইবার পরীক্ষা আসলে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। আর আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং এইখানে ট্রাফিক পুলিশ যারা সদস্য রয়েছে তারা যানবাহনগুলা তারা সারিবদ্ধভাবে তারা দিচ্ছেন এবং শিক্ষার্থীরা যেন কোনো দুর্ভোগে না পড়ে তারা সেই ধরনের ব্যবস্থা রেখেছেন। আমি একজন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাই, আসলে যারা শিক্ষার্থীরা বের হচ্ছে, আমি যদি আপনাদের সাথে একটু এই যারা বের হচ্ছেন তাদের সাথে আসলে আমরা দেখাচ্ছি, শিক্ষার্থীরা কিন্তু একে একে বের হচ্ছেন কেন্দ্র থেকে। তো এখানে অভিভাবক রয়েছে এবং শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই আসলে শিক্ষার্থীদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সবাই একসাথে বের হচ্ছে সেই কারণে আসলে একটু জ্যামের মধ্যে রয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, যারা অভিভাবক রয়েছে, আপনারা তো অভিভাবক, একটু বলেন যে শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে, কোনো ঝামেলায় পড়ছে কিনা একটু বল। এখন একটু ঝামেলা হবেই স্বাভাবিক। আপনারা সন্তুষ্ট কিনা? আচ্ছা, আমরা
কথা বলার চেষ্টা করে আসলে যারা রয়েছে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা বলছেন আসলে খুব সুন্দর করে তারা পরীক্ষা দিচ্ছেন। তো সকাল থেকে যেহেতু সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে, এখন দুপুর 1টায় কিন্তু পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা বের হচ্ছেন হাসি মুখে। তো সেটি আসলে অভিভাবক বা সংশ্লিষ্ট এখানে যারা রয়েছে সবাই পরীক্ষা দিতে পেরেছেন কোনো ধরনের দায় জামালা ছাড়া। তো চট্টগ্রামের যে মহসিন কলেজ কেন্দ্র থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা শহরের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিন্ডারগার্টেন বা কেজি স্কুলের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার গুণগত মান। চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে সন্তানকে এসব স্কুলে ভর্তি করিয়ে ধরা খাচ্ছেন অভিভাবকরা। একদিকে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ, অন্যদিকে শিশুর জ্ঞানের ভান্ডারও ফাঁকা থেকে যাচ্ছে। শিক্ষাবিদরা বলছেন এসব প্রতিষ্ঠানের মান উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগের পাশাপাশি প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা। শিক্ষা খাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। কিন্ডারগার্টেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর পেছনে প্রতি মাসে কত টাকা গুনতে হয় সেটি জানাচ্ছিলেন এই অভিভাবক। ওদের যদি আমি টিউশনিতে দেই তাহলে এক একটা বাচ্চার, এই পিজির বাচ্চারই 5,000 টাকা হবে, আর বেতন এক একজনের বলতে গেলে 3,000, 10,000 টাকা পর এক একটা বাচ্চার পিছনে। প্রি প্রাথমিক শিক্ষার সাথে দীর্ঘদিন যুক্ত এই শিক্ষক জানালেন চটকদার সব বিজ্ঞাপনের আড়ালে কিভাবে প্রতারিত হচ্ছেন অভিভাবকরা। অভিভাবকদের জন্য যে তারা কোথায় দিবে, এক জায়গায় হয়তো দিয়েছে, ওখানে আপনার বাচ্চার দিকে তারা তো একটা স্কুলে ভর্তি করলে হুট করেই তো আনা যায় না। তো সেই জন্য আমার মনে হয় যে এটা বিশেষ করে গার্ডিয়ানদের উপরে প্রবলেম, কোথায় তারা টিচিংটা ভালো হচ্ছে এটা তো এক জায়গায় চাকচিক্য দেখে বোঝা যায় না। রাজধানী সহ সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে লক্ষাধিক বেসরকারি প্রাক প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল। এর মধ্যে প্রায় 400 স্কুল সরকারি অনুমোদন পেলেও বাকিগুলো অনুমোদনহীন। এসব প্রতিষ্ঠানে নেই নিয়ম নীতির কোনো তোয়াক্কা, শিক্ষকদের দেয়া হয় না পর্যাপ্ত বেতন। আমাকে 2,000 টাকা দিত, সেখানে আমার সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ক্লাস নিতে হতো। সম্মানটা এবং নিজের পার্ট টাইম একটা পার্ট হিসেবে রাখার জন্য জবটা করতেছি। সম্মানে সেটা একদম বাজে ছিল। সো সেটা আমি যদি আসলে উল্লেখ করে বলি, সেটা ছিল আমার 1500 টাকা। প্রি প্রাথমিক শিক্ষায় সরকারি স্কুল মানসম্মত শিক্ষা প্রদান করতে না পারায় অভিভাবকরা কিন্ডারগার্টেন বা কেজি স্কুলে ঝুঁকছেন বলে মনে করেন শিক্ষাবিদরা। মেইন স্ট্রিম এডুকেশন সেটা ফুলফিল করতে পারছে না, তখন আবার অল্টারনেটিভ সোর্সে যেতে হচ্ছে। তখন এই ব্যাঙের ছাতার মতো এই প্রাইভেট স্কুল, কেজি স্কুলগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু কোয়ালিফিকেশন নাই, গভর্নমেন্টের কোনো নীতিমালা নাই যে তুমি নীতিমালা, গভর্নমেন্ট নীতিমালা যেখানে আছে সেখানে ভালো না, যে সরকারি স্কুল সেখানে তো গভর্নমেন্ট নীতিমালা, কারণ গভর্নমেন্ট জব দিতে নাই। শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের ভিত্তি শক্ত করার পাশাপাশি যথাযথ বিনিয়োগ ও শিক্ষকদের পর্যাপ্ত বেতন দেওয়ার তাগিদ দেন এই শিক্ষাবিদ। একটা স্কুল তৈরি করতে গেলে সেই ধরনের খেলার মাঠ থাকতে হবে, তার কি ধরনের ফ্যাসিলিটিস থাকতে হবে, কি ধরনের সুযোগ মানে আপনার যেটা ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, এগুলো থাকতে হবে। বড় একটা ইনভেস্টমেন্ট দরকার। একজন লোককে আমি 5,000 টাকা দিয়ে আমি কিভাবে তার কাছ থেকে সার্ভিস আশা করব? প্রাইমারি স্কুলে আমরা 1 লাখ টাকা বেতন দেবো, স্টার্টিং 1 লাখ টাকা বেতন। আমি কি ভালো টিচার পাবো না ওই জায়গাতে? বুয়েটের ছেলেমেয়েরা ওই জায়গায় আসবে কিনা? ভালো জায়গায় ছেলেমেয়ে আসবে কিনা? আমি টাকা দেবো অল্প, দিয়ে বলবো যে তুমি কোয়ালিটি শিক্ষা, যে নোবেল প্রফেশন, টিচিং যে নোবেল প্রফেশন বলবো, এইসব ডিসকোর্স এখন পছন্দ না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানাবো দেশের বাইরের খবর। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে উত্তাল কেনিয়া। বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 16 জন নিহত ও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 56,000। অন্যদিকে ট্রাম্পের দাবি মেনে প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটোভুক্ত দেশগুলো। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সরকার বিরোধী বিক্ষোভ আর প্রেসিডেন্ট উইলিয়াম রুটের পদত্যাগ দাবিতে উত্তাল কেনিয়া। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে বুধবার রাজধানী নাইরোবি ও আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, কাঁদানি গ্যাস ও রাবার বুলেট ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এই সময় 16 জন নিহত ও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সব পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা। একই সঙ্গে বিক্ষোভ বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। এ নিয়ে 56,100 ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে গাজায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবের চেয়ে কয়েক গুণ বেশি বলে এক প্রতিবেদনে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ল্যান্সেট মেডিকেল জার্নাল। ট্রাম্পের দাবি মেনে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো সদস্য দেশগুলো। 2035 সালের মধ্যে সামগ্রিক প্রতিরক্ষা ব্যয় জিডিপির 5% উন্নীত করার প্রতিশ্রুতি দেয় জোটটির 32টি সদস্য দেশ। বুধবার নেদারল্যান্ডসের রাজধানীতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, রাশিয়ার হুমকি এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ব্যয় বাড়ানো ছাড়া কোনো পথ নেই। ওদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কয়েকটি পরমাণু স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাটক্লিফ। বিবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষতি পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে। এরই মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী সাদমানির মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে ইরানে প্রাণহানি 627 আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 4800 জনে। অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে 29 ইসরায়েলির। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ গত 16 বছর ধরে যুব সমাজকে ধ্বংস করতে দেশে মাদকের ব্যাপক বিস্তার ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক ও দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মাদকমুক্ত বাংলাদেশকে করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম নেওয়ার কথা জানান তিনি। সকালে রাজধানীর পল্লবী থানা যুবদলের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধনে অংশ নিয়ে আমিনুল হক অভিযোগ করেন, মাদকের ছোবলের কারণে অকালে অনেক যুবক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। 26 জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম। এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, মসজিদের খতিব, স্থানীয় বিএনপি নেতাকর্মী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এই সময় মাদকের ভয়াবহতা ও কুফল নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাদক একটা মরণ ব্যাধি, এই মরণ ব্যাধি থেকে আমাদেরকে সচেতন হতে হবে। সমগ্র বাংলাদেশ থেকে এই মাদককে উৎখাত করতে হবে। মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেন আমাদের প্রিয় দেশকে, প্রিয় মাতৃভূমিকে মাদক মুক্ত করতে পারি। বিএনপি নেতা আমিনুল হকের নেতৃত্বে ঢাকা 16 আসনকে মাদক মুক্ত করার ঘোষণা দেন স্থানীয় বিএনপি নেতারা। আমিনুল হক প্রত্যেকটি এলাকায় জনগণকে সচেতন করতেছেন, নেতাকর্মীদেরকে সচেতন করতেছেন। পল্লবী রূপনগর তথা 16 আসনকে মাদক মুক্ত এলাকা হিসেবে উনি ঘোষণা দিয়েছেন। ঢাকা 16 আসনে যত অবৈধ মাদকের স্পট আছে তা আমরা আগামী 1 মাসের মধ্যে ঘুরিয়ে দিব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেন, গত 16 বছর ধরে আওয়ামী লীগ যুব সমাজকে ধ্বংস করতে প্রতিটি ঘরে ঘরে মাদক পৌঁছে দিয়েছে। আমরা বাংলাদেশকে মাদক মুক্ত করতে চাই। মাদক এমন একটি ছোবল, যেই ছোবলের কারণে আমার জীবন, আমার মৃত্যু, আমার অকাল পরিণতির শিকার হতে হচ্ছে। স্বৈরাচার সরকার বাংলাদেশের যুব সমাজের কাছে মাদককে হাতে দিয়ে আমাদের যুব সমাজকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকের আঁকড়া ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যেখানে মাদকের সেবন করা হয়, মাদক ক্রয় বিক্রয় করা হয়, সেগুলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে যে স্পটগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করতে চাই। মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে বিলবোর্ড লাগানো সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতা আমিনুল হক। আমাদের পরিবারগুলোকে সচেতন করার জন্য আমরা আমাদের যে সচেতনতামূলক অনেক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। সেবাগ্রহীতাদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো রকম সেবা মিলছে না। ভুক্তভোগীরা সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন। যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ বাণিজ্যের বিনিময়ে হরহামেশা মিলছে জাল দলিল। এছাড়া জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। অর্থের বিনিময়ে এক পক্ষের উপস্থিতিতেই হচ্ছে রেজিস্ট্রি। এ থেকে মুক্তি পেতে সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাব রেজিস্ট্রার স্যার ইনুশোয়েল উনি বিভিন্ন কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে দেয়। এই বিভিন্ন রকমের মোটা অঙ্কের টাকা 2 লাখ 3 লাখ এভাবে কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে। রায়পুর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, দেখার কেউই নেই। সচেতন মানুষও তার কাছে জিম্মি, সাব রেজিস্ট্রারের কাছে জিম্মি। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না। তারা দলিলের ডাবল টাকা নেয়। আমরা ছাত্র সমাজ চাই এই অফিসারের অপসারণ হোক। প্রত্যেকে আজকে নাভিশ্বাস উঠেছে, আমরা এর প্রতিকার চাই এবং এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই। অভিযুক্ত সাব রেজিস্ট্রার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দায়সারা জবাব দেন। রেজিস্ট্রারি কর্মকর্তা পদাধিকার বলে সরল বিশ্বাসের যদি কোনো কিছু করেও থাকে সেটার জন্য তিনি দায়ী হবেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী ভূমি অফিসার এবং জেলা রেজিস্ট্রার কর্মকর্তা। সম্প্রতি এখানে যোগদান করেছি, আমি বিস্তারিত জেনে এবং এই সম্পর্কে যদি কোনো আমি লিখিত অভিযোগ পাই সেই বিষয়ে বিস্তারিত জেনে আমি বিধিগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার নিকট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ হয়ে থাকে, লিখিত অভিযোগ, অবশ্যই আমরা সেটাকে দিয়ে দেবো। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রপার ওয়ারিশ সনদ ছাড়া আসলে জমি রেজিস্ট্রি করার সুযোগ নেই। সেক্ষেত্রে যদি সেটি নকল বা জালিয়াতি করে থাকে সে বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব এবং তারা যেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয় সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করব। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে আমরা আইনের মুখোমুখি করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব রকম অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ। প্রসিকিউশনের হাতে প্রতিবেদন, 30 জনের সম্পৃক্ততার প্রমাণ। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁস নিয়ে আশঙ্কা থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত সরকার, বললেন শিক্ষা উপদেষ্টা। কিন্ডারগার্টেন স্কুল ছেয়ে গেছে ঢাকার অলিগলি, মান যাচাই ছাড়াই চটকদার বিজ্ঞাপনের ফাঁদে অভিভাবক, নীতিমালার তৈরির তাগিদ। এবং দুর্নীতি সহ নতুন কর নীতির প্রতিবাদে উত্তাল কেনিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 16, ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনের মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।